সকালবেলা ঈশান আয়েশ করে ব্রাশ করতে করতে পুকুর পাড়ের দিকে এগিয়ে গেল। ভোরের স্নিগ্ধ বাতাসে মনটা বেশ ফুরফুরে লাগছে তার। পুকুর ঘাটের কাছাকাছি আসতেই সে দেখতে পেল মিহি একা দাঁড়িয়ে আছে। মেয়েটা একদম নিষ্পলক চোখে শান্ত পানির দিকে তাকিয়ে কি যেন ভাবছে। ঈশান ভাবলো একবার ডেকে জিজ্ঞেস করবে কিছু হয়েছে কিনা, কিন্তু পরক্ষণেই মনে হলো থাক, একা আছে যখন নিশ্চয়ই নিজের কোনো চিন্তা করছে। মেয়েদের সাথে নিজের থেকে আগ বাড়িয়ে কথা বলতে গেলে উল্টোটা ভেবে বসতে পারে। এই ভেবে ঈশান যেই না পা বাড়ালো অমনি মিহির নজর পড়ল তার দিকে। ঈশানকে দেখে মিহি মুহূর্তেই একগাল হেসে বলে উঠল, আরে ঈশান যে, এসেও কোনো কথা না বলে চলে যাচ্ছেন কেন? কি ব্যাপার? ঈশান মাঝপথে থেমে গেল। সে একটু অপ্রস্তুত হয়ে মিহির দিকে ঘুরে তাকিয়ে বলল, ওই না, আসলে এমনি সকালে উঠে হাঁটার জন্য এদিকে আসলাম। এসে দেখি তুমি একা দাঁড়িয়ে আছো। ভাবলাম হয়তো মন খারাপ, তাই হয়তো ডিস্টার্ব করতে চাই না। মিহি তখন খিলখিল করে হেসে উঠল, হাসতে হাসতে বলল, আপনিও না, আমি কেন বিরক্ত হব? আসলে এমনি পুকুর পাড়ে দাঁড়িয়ে ভোরের বাতাসটা এনজয় করছিলাম, এই আর কি। ঈশান হালকা মাথা নেড়ে বলল। ও, আই সি। এরপর দুজনের মধ্যে টুকটাক গল্প জমে উঠল। ঈশান মজার কিছু একটা বলতেই মিহি হাসিতে ফেটে পড়ল। ঠিক সেই সময় শুভ্রা বড় একটা হাই তুলতে তুলতে ঘর থেকে বাইরে বের হলো। চোখে মুখে তখনও ঘুমে দেশ। বাড়ির গেটের কাছে আসতেই ওর চোখ গেল পুকুর পাড়ের দিকে। সেখানে ঈশান আর মিহি পাশাপাশি দাঁড়িয়ে হাসাহাসি করছে। দৃশ্যটা দেখা মাত্রই শুভ্রার বুকের ভেতরটা যেন কেউ খামচে ধরল। কলিজাটা হঠাৎ মোচড় দিয়ে উঠল ওর। শুভ্রা স্পষ্ট অনুভব করতে পারল একটা অজানা অস্থিরতা আর চিনচিন ব্যথা ওর সারা শরীরে ছড়িয়ে পড়ছে। শুভ্রা মনে মনে ভাবল, এর মানে কি? আমি কেন ঈশান ভাইয়াকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দেখে কষ্ট পাচ্ছি? ও তো আমার বড় ভাইয়ের মতো, তাহলে মিহিরের সাথে এভাবে হাসাহাসি দেখে আমার এত খারাপ লাগছে কেন? শেষমেশ শুভ্রা নিজের মনের সাথে লড়ে আর শান্ত থাকতে পারল না। দ্রুত পায়ে সে পুকুর পাড়ে চলে আসলো। শুভ্রাকে হুট করে আসতে দেখে ঈশান আর মিহির হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। মিহি অবাক হয়ে বলল, আরে শুভ্রা, তুই হঠাৎ এখানে? শুভ্রা মিহির দিকে তাকিয়ে বেশ তেরা গলায় উত্তর দিল, কেন? এখানে এসে বুঝি খুব বড় কোনো অপরাধ করে ফেললাম? তোদের পার্সোনাল মোমেন্ট কি নষ্ট হয়ে গেল? শুভ্রার এমন ঝাঁঝানো কথা শুনে ঈশান আর মিহি দুজনে কুঁচকে গেল। মিহি পরিস্থিতি হালকা করার জন্য ঠাট্টা সুরে শুভ্রার কাঁধে একটা চাপড় মেরে বলল, শুভ্রা, তুইও না, কি সব আজে বাজে বলছিস? অপরাধ কেন হবে? আমরা তো এমনি গল্প করছিলাম। শুভ্রা একটা মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোর ভাবসাব দেখে তো তাই মনে হচ্ছে না রে মিহি। মনে হচ্ছে আমি এসে একদম কাবাবে হাঁটি হয়ে গেছি। মিহি একটু হেসে বলল, তুইও না শুভ্রা, কি যা তা বলছিস? আমি তো ওই আর কি এমনি একটু গল্প করছিলাম। আর বাকিটুকু বলার আগেই শুভ্রা তাকে হাত উঁচিয়ে থামিয়ে দিয়ে কর্কশ গলায় বলল, হয়েছে, বুঝেছি। এখন তুই এখান থেকে যা। ঈশান ভাইয়ার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। মিহি আর কথা বাড়ালো না। শুভ্রার মেজাজ দেখে চুপচাপ সেখান থেকে চলে গেল। ঈশান তখন দাঁত ব্রাশ শেষ করে মাটিতে থুতু ফেলে মুখ ধুয়ে সোজা হয়ে দাঁড়ালো। শুভ্রার দিকে তাকিয়ে নির্বিকার গলায় বলল, কি বলবে তাড়াতাড়ি বলো। শুভ্রা যেন তেলে বেগুনে জ্বলে উঠল। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, কেন? খুব কষ্ট হচ্ছে বুঝি মিহিকে বিদায় করে দিয়েছি বলে? খুব একা একা লাগছে আপনার? ঈশানের ভ্রু কুঁচকে গেল। কপালে ভাঁজ ফেলে সে বিরক্ত হয়ে শুভ্রার দিকে তাকিয়ে বলল, কি বলছো তুমি শুভ্রা এসব? মাথা ঠিক আছে তোমার? মিহি চলে যাওয়ায় আমার কেন কষ্ট হবে? শুভ্রা এবার ঈশানের আরো কাছে এগিয়ে এসে তেরা গলায় বলল, তাহলে এতক্ষণ তো তার সাথে বেশ হেসে কথা বলছিলেন। তখন তো আপনার সময় ফুরাচ্ছিল না। এখন আমি কথা বলতে চাইছি বলে আমার বেলায় আপনার সময় ফুরিয়ে যাচ্ছে, তাই না? ঈশান একদম ভেবাচাকা খেয়ে গেল। সে কিছুতেই মেলাতে পারছে না শুভ্রা হুট করে কেন এতটা রিয়াক্ট করছে। সে আমতামতা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলো। শুভ্রা, দেখো, তুমি যা ভাবছো তা মোটেও না। আসলে হুট করে এভাবে পুকুর পাড়ে আমাদের দুজনকে কথা বলতে দেখলে গ্রামের মানুষ উল্টাপাল্টা ভাববে। আর গ্রামের লোকজনের সম্পর্ক তো তোমার ধারণা আছেই। তাই আমি
বাকিটুকু বলার সুযোগই দিল না শুভ্রা। রাগে ফেটে পড়ে মাঝ পথেই কথা কেড়ে নিয়ে বলল, হয়েছে, আর নাটক করতে হবে না। মিহির সাথে যখন দাঁত কেলিয়ে কথা বলছিলেন তখন তো আপনার এই লোকলজ্জার চিন্তা মাথায় ছিল না। শুধু আমার সাথে কথা বলতেই যত রাজ্যের চিন্তা মাথায় এলো, তাই না? ঠিক আছে, মিহির সাথে কথা বলেন আপনি, আমার সাথে আর বলতে হবে না। আমিও তার জীবনেও আপনার সাথে কথা বলবো না। বলে শুভ্রা সেখান থেকে বড় বড় পা ফেলে গটগট করে চলে গেল। ঈশান ব্রাশ হাতে নিয়ে একদম স্থবিত হয়ে দাঁড়িয়ে রইল। ওর মাথায় কিছুই ঢুকছে না। কি হলো হঠাৎ? শুভ্রা এমন পাগলামি কেন করছে? স্লেভ কথা বলা নিয়ে কেউ এতটা রিয়াক্ট করতে পারে, সেটা ঈশানের কল্পনার বাহিরে। খুব ভোরেই ছাদে এসেছিল রিদি। সারা রাত এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারেনি সে। মনের ভিতর এক অস্থির ঝড় বয়ে গেছে। তাই ফজরের নামাজটা পড়েই একটু শান্তির খোঁজে ছাদে উঠে এসেছে। ভোরের স্নিগ্ধ আর শীতল বাতাসটা হৃদির তপ্ত কপালে আলতো ছোঁয়া দিয়ে ওর মনটাকে কিছুটা ফুরফুরে করে দিয়ে যাচ্ছে। এর কিছুক্ষণ পরই শরীরচর্চার জন্য একটা টি শার্ট আর ট্রাউজার পরে ছাদে উঠল শুভ্র। ওর মূল উদ্দেশ্য ছিল পুশ আপ দেওয়া, কিন্তু সাত সকালে ছাদে রিদিকে এভাবে একাকী দাঁড়িয়ে থাকতে দেখবে সেটা ও কল্পনাও করতে পারেনি। রিদি তখনও শুভ্রের উপস্থিতি টের পায়নি। ও গভীর মগ্নতায় ছাদের রেলিং ধরে ভোরের আকাশের দিকে তাকিয়ে আছে। শুভ্র একবার ঘড়ির দিকে তাকালো। বেলা বেড়ে যাচ্ছে। এখন ব্যায়াম না করলে পরে আর শরীর সায় দেবে না। তাই সে রিদির সাথে কোনো কথা না বাড়িয়ে ছাদের এক কোণায় গিয়ে উবুর হয়ে দু হাতে ফ্লোর খামচে ধরে পুশ আপ দিতে শুরু করল। কপাল বেয়ে ঘাম ঝরছে, পেশিগুলো ফুলে উঠছে, কিন্তু তাও থামছে না। ঠিক সেই মুহূর্তেই সিঁড়ি দিয়ে ছাদে পা রাখলো রাসেল। সেখানে রিদিকে একা দাঁড়িয়ে থাকতে দেখে রাসেলের মনের কথা বলার এক সুপ্ত ইচ্ছা জেগে উঠল। সে পা টিপে টিপে রিদির পাশে গিয়ে দাঁড়ালো এবং খুব নরম গলায় জিজ্ঞেস করলো, মন খারাপ বুঝি? হঠাৎ কারো কণ্ঠস্বর শুনে রিদি চমকে উঠে পাশে রাসেলকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। এই মুহূর্তে ওর একদমই কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু না বললে আবার নিজেকে বড্ড অহংকারী মনে হয়। তাই রিদির ঠোঁটে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, মন খারাপ হবে কেন? এমনি আকাশের দিকে তাকিয়ে আছি, পরিবেশটা খুব ভালো লাগছে। কথাটা বলেই রিদি একটু পাশ ফিরে রেলিংয়ে পিঠ ঠেকিয়ে দাঁড়াতেই ছাদের কোণার দিকে ওর চোখ আটকে গেল। সেখানে শুভ্র দু হাত দিয়ে ছাদের মাঝে খামচে ধরে রাগে ফুঁসছে আর এক দৃষ্টিতে রিদির দিকে তাকিয়ে আছে। ওর চোখ দুটো ইতিমধ্যে রাগে টকটকে লাল হয়ে গেছে। হুট করে শুভ্রকে এভাবে রণদেহী মূর্তিতে ছাদে দেখে রিদি ভূত দেখার মতো চমকে উঠল। কিন্তু পরক্ষণেই সে নিজের ভয়টা চেপে রেখে শুভ্রের ওই ভয়ঙ্কর রাগটাকে মোটো তোয়াক্কা করল না। উল্টো রাসেলের দিকে তাকিয়ে বেশ মিষ্টি করে হেসে বলল, তা আপনি কেন এই অসময়ে ছাদে? রাসেল একটু অপ্রস্তুত হয়ে মাথা চুলকে বলল, আসলে আমিও একটু হাঁটার জন্য ছাদে এসেছিলাম। এসে দেখি তুমি একা দাঁড়িয়ে আছো, তাই ভাবলাম তোমার সাথে একটু গল্প করে। বাই দ্য ওয়ে, ইউ লুকিং ভেরি নাইস ইন দিস মর্নিং। হৃদি ঠোঁটে আলতো একটা হাসি রেখা টেনে দিল। ওকে হাসতে দেখে রাসেলের সাহস যেন দ্বিগুণ বেড়ে গেল। সে একটু ইতস্তত করে বলল, আচ্ছা দিদি, যদি কিছু মনে না করো তবে তোমাকে একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করতে পারে? হৃদি আর চোখে দেখলো ছাদের এক কোণে শুভ্র রাগী চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। শুভ্রকে আরও একটু খেপিয়ে দেওয়ার জন্য হৃদি নিজের হাসিটা আরও মিষ্টি করে রাসেলের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বলেন কি বলবেন, আমি কেন কিছু মনে করব? রাসেল কিছুটা তোতলানোর সুরে আমতা আমতা করে বলল, আসলে না মানে তুমি কি কারোর সাথে রিলেশন করো? আই মিন, কাউকে কি তোমার স্পেশালি পছন্দ? রাসেলের এমন আচমকা আর অদ্ভুত প্রশ্নে হৃদি মুহূর্তের জন্য থমকে গেল। মনের ভেতর একটা বিরক্তির দানা বাঁধলেও সে সেটা প্রকাশ করল না। ছাদের কিনারার দিকে আর চোখে তাকাতেই হৃদি চমকে উঠল। শুভ্র সেখানে নেই। হঠাৎ কোথায় উধাও হয়ে গেল লোকটা। তাকে এভাবে রাসেলের সাথে একা রেখে শুভ্র চলে যাওয়ার মতো মানুষই না। এই ভেবে হৃদি ঘাড় ঘুরিয়ে রাসেলের দিকে তাকাতেই আতঙ্কে এক চিৎকার দিয়ে দু পা পিছিয়ে গেল। কারণ শুভ্র এখন একদম রাসেলের ঠিক পেছনে জমের মতো দাঁড়িয়ে আছে। ও
ওর 2 হাত শর্ট ট্রাউজারের পকেটে ঢোকানো, ঘামে ভেজা শরীর, পেশিগুলো টান টান হয়ে আছে। শুভ্র একদম শান্ত কিন্তু হিমশীতল চোখে হৃদির দিকে তাকিয়ে আছে। হঠাৎ হৃদির এমন আর্তনাদ চিৎকারে রাসেল ভ্যাবাচেকা খেয়ে গেল। সে অবাক হয়ে বলল, কি হয়েছে রিদি? হঠাৎ এমন চিৎকার দিলি কেন? মনে হচ্ছে যেন কোনো ভূত দেখেছ। হৃদি কোনো উত্তর দিল না। স্লেপ ভয়ে কুকড়ে গিয়ে শুভ্রের দিকে তাকিয়ে রইল। রাসেলও তখন খেয়াল করেনি যে ওর ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে হৃদির স্থির দৃষ্টি অনুসরণ করে যেই না পেছনে ফিরল, অমনি আ করে একটা বিকট চিৎকার দিয়ে ছাদ থেকে প্রায় পড়েই যাচ্ছিল। কোনো রকমে রেলিংটা খামচে ধরে নিজেকে সামলালো সে। শুভ্র বেশ বিরক্ত হয়ে দুজনের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, কি হয়েছে তোদের? দুজনে এইভাবে সমস্বরে চিৎকার দিচ্ছিস কেন? তোদের রিয়াকশন দেখে তো মনে হচ্ছে আমাকে না, নির্ঘাত কোনো ভূত দেখেছিস। অ্যাম আই লুকিং লাইক এ ঘোস্ট? রাসেল কোনো রকমে বুক ভরে শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে কাঁপা গলায় বলল, বড়, তুমি সাদে? আর তুমি কখন এলে? আমি তো টেরই পেলাম না। শুভ্র একবার আর চোখে থমথমে মুখে হৃদির দিকে তাকালো, তারপর রাসেলের দিকে ফিরে শীতল গলায় বলল, আমি তোমার অনেক আগেই ছাদে এসেছি রাসেল। হয়তো তুমি আসার পর আমায় খেয়াল করনি। হৃদি সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না। শুভ্রের এই আগ্নেয়গিরির মতো শান্ত চেহারার দিকে তাকিয়ে একটা বিশ্রী ভেংচি কাটলো সে। তারপর গটগট করে ছাদ থেকে নিচে চলে গেল। রাসেল এবার আমতা আমতা করে শুভ্রের দিকে তাকিয়ে পালানোর পথ খুঁজল। সে আমতা আমতা করে বলল, তাহলে বড় তুমি থাকো, আমি তাহলে নিচে যাই। শরীরটা হঠাৎ কেমন জানি লাগছে। এই বলে রাসেল যেই না এক পা বাড়িয়েছে, অমনি শুভ্র আচমকা রাসেলের গেঞ্জির কলার পেছন থেকে বাঘের মতো খামচে ধরল। রাসেলের ঘাটটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে রক্তবর্ণ চোখে তাকিয়ে শুভ্র চিৎকার করে উঠল, সমস্যা কি তোর? আমার বউয়ের পিছে এভাবে আঠার মতো লেগে আছিস কেন? শুভ্রের এমন রণদেহী আচরণ দেখে রাসেল যেন আকাশ থেকে পড়ল। সে ভয়ে কাঁপতে কাঁপতে তোতলাতে শুরু করল। কি কি বলছো তুমি বড়? তোমার বউয়ের পিছে মানে? শুভ্র এবার রাসেলের গেঞ্জির কলার আরো জোরে পেঁচিয়ে ধরল, যেন ওর দম বন্ধ করে দেবে। দাঁতে দাঁত চেপে শুভ্র বলল, ইয়েস বউ। আর তুই আমার বউয়ের পিছে টিকটিকির মতো ঘুরঘুর করছিস। বল, এখন তোর সাথে কি করা উচিত? তোর ওই নোংরা মাথাটা কেটে মাছ পুকুরের জলে ভাসিয়ে দেব, নাকি টুনটুনি কেটে শ্মশানে ফেলে আসবো? শুভ্রের এই মারমুখী রূপ দেখে রাসেলের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। সে কিছুতেই বুঝতে পারছে না শুভ্রের হঠাৎ কি হলো। ওকে কি জিন ভূতে ধরলো নাকি? রাসেল কোনো মতে শুকনো ঢোক গিলে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, দেখো বড়, তোমার কোথাও একটা বিশাল ভুল হচ্ছে। আমি তোমার বউয়ের পিছে ঘুরবো কিভাবে? আর তোমার বউই আসবে বা কোথায় থেকে? তুমি তো এখনো বিয়েই করনি। আমার মনে হচ্ছে তোমার ওপর আসমানি কিছু আসর করেছে। তুমি ঠিক নেই। শুভ্রের ঠোঁটের কোণে এক কুৎসিত আর পৈশাচিক হাসি ফুটে উঠল। সে একদম রাসেলের কানের কাছে মুখ নিয়ে শয়তানের মতো ফিসফিস করে বলল, তুই একদম ঠিক ধরেছিস রাসেল। আমার উপর ভূত চেপেছে, আর সেটা হলো এক ভয়ঙ্কর প্রেমিক ভূত, যে তার বউকে পরপুরুষের হাত থেকে বাঁচাতে যে কোনো সময় কারো ঘাড় মোটকে দিতে পারে। আর সেই দুর্ভাগ্যবান মানুষটা হচ্ছিস তুই। ইয়েস, আমি এখন তোর ঘাড় মটকাবো। হি হি হি। বলে শুভ্র কোনো সুযোগ না দিয়ে এক ঝটকায় রাসেলের গলা চিপে ধরল। হাতের জোর এতটাই বেশি যে রাসেল চিৎকার তো দূর, ঠিক মতো শ্বাস পর্যন্ত নিতে পারছে না। ওর চোখ দুটো ভয় আর যন্ত্রণায় ঠিকরে বেরিয়ে আসার উপক্রম। শুভ্র দাঁতে দাঁত চেপে গড়গড় করে বলল, বল হারামজাদা, আর কোনো দিন আমার বউয়ের আশেপাশে ঘুরঘুর করবি? বল, জাস্ট সে ইট। রাসেল এবার মনে প্রাণে বিশ্বাস করে নিল যে শুভ্রের উপর নির্ঘাত কোনো শক্তিশালী জিন শাওয়ার হয়েছে, যে ওকে ভুল বুঝে নিজের বউয়ের উপর নজরদারি ভাবছে। বাঁচার আর কোনো উপায় না পেয়ে রাসেল মরিয়া হয়ে না সূচক মাথা নাড়ল। শুভ্র সাথে সাথে ওর গলা ছেড়ে দিল। রাসেল ছাদের মেঝেতে বসে পড়ে দু হাতে গলা চেপে ধরে কুকড়ে গিয়ে কাশতে লাগলো। ওর দম যেন আটকেই যাচ্ছিল। শুভ্র ওর দিকে নিষ্পলক চোখে তাকিয়ে থেকে ঠান্ডা গলায় শেষ হুঁশিয়ারি দিল,
নেক্সট টাইম যদি তোকে আবার আমার বউয়ের আশেপাশে দেখি, তবে তোর বউয়ের ভবিষ্যৎ কেটে দিতে আমি ন্যানো সেকেন্ডও ভাববো না। সো গেট লস্ট। ঢাকা শহরের থানার গেট দিয়ে ভেতরে পা রাখতেই এক ধরনের ভ্যাপসা আর গুমোট গন্ধ নাকে এসে ধাক্কা দিল। জরাজীর্ণ দেওয়ালগুলো চুনকাম অনেক আগেই চটে গেছে। সেখানে ধুলো জমা কয়েকটা পুরনো ক্যালেন্ডার আর ওয়ান্টেড অপরাধীদের ঝাপসা হয়ে যাওয়া ছবি ঝুলানো। মাথার উপর একটা পুরনো সিলিং ফ্যান বিশ্রী শব্দ করে ঘুরছে, যেন যে কোনো সময় খুলে পড়বে। সামনের বড় টেবিলটায় ডিউটি অফিসার গম্ভীর মুখে বসে ডায়েরিতে খসখস করে কী যেন লিখছেন। তার চারপাশে ফাইলের পাহাড়, আর টেবিলের এক কোণে পড়ে আছে খাওয়া এক কাপ ঠান্ডা চা। করিডোর দিয়ে যাওয়ার সময় কানে আসছে ওয়াকি টকির সেই পরিচিত কর্কশ আওয়াজ, ওয়াট অ্যান্ড আউট। একটু আগেই বাম পাশের সেই অন্ধকার আর স্যাঁতস্যাঁতে হাজতখানা, লোহার মোটা শিকলের ওপাশে কয়েকটা আফসা মূর্তিকে দেখা যাচ্ছে। কেউ দেওয়ালে হেলান দিয়ে ঝিমোচ্ছে, কেউ বা ফ্যাল করে বাইরের দিকে তাকিয়ে আছে। ওখান থেকে আসা এক ধরনের ভ্যাপসা গন্ধ আর গুমোট পরিবেশটা পুরো থানার বাতাসকে ভারী করে রেখেছে। মাঝে মধ্যে কোনো পুলিশ কনস্টেবল বুটের শব্দ তুলে করিডোর দিয়ে হনহন করে চলে যাচ্ছে। থানার এক কোণে স্তূপ করে রাখা হয়েছে জব্দ করা পুরনো মোটরসাইকেল আর ধুলো মাখা কিছু লাঠিসোঁটা। বাইরের ট্রাফিক জ্যামের আওয়াজ শোনা গেলেও থানার ভেতরের এই পরিবেশটা কেমন যেন পাথরের মতো স্থির আর রহস্যময়। প্রতিটি দেওয়াল যেন এক একটা না বলা গল্পের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। থানার সামনে একের পর এক কালো রঙের দামি ল্যান্ড ক্রুজার এসে থামল। ইঞ্জিনের গর্জন থামতেই চারপাশটা যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় ছেয়ে গেল। গাড়ি থেকে নামলেন স্যুট বুট পরা একজন বয়স্ক কিন্তু অত্যন্ত প্রভাবশালী চেহারার পুরুষ নাইম খান। তার ব্যক্তিত্ব আর চালন বলন বলেই দিচ্ছে তিনি এই শহরের কতটা ক্ষমতার ব্যক্তি। তাকে দেখা মাত্রই ডিউটি অফিসার থেকে শুরু করে কনস্টেবলরা ততস্থ হয়ে দাঁড়িয়ে কুর্নিশ জানালো। নাইম খান ভাবলেশীন মুখে সেই সালাম নিলেন এবং অত্যন্ত ধীরস্থির পায়ে থানার ভেতরে প্রবেশ করলেন। সরাসরি এসপির রুমে গিয়ে মিনিট 10 কথা বলার পর তিনি আসামির সাথে কথা বলার জন্য 1 ঘন্টা সময় বরাদ্দ করে নিলেন। একজন পুলিশ অফিসার অত্যন্ত বিনয়ের সাথে তাকে করিডোর দিয়ে নিয়ে চললেন হাজতখানার দিকে। করিডোরের স্যাঁতস্যাঁতে মেঝেতে নাইম খানের দামি জুতার চামড়া খটখট শব্দটা প্রতিধ্বনিত হচ্ছিল। সেই শব্দে হাজতের ভেতরে কুঁকড়ে বসে থাকা আসামিটা চমকে চোখ তুলে তাকালো। ধুলো মাখা মেঝেতে আর মশার কামড়ে অতিষ্ঠ নির্ভার যখন দেখল লোহার শিকের ওপাশে তার বাবা দাঁড়িয়ে, মুহূর্তেই তার চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। সে টলমল পায়ে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে শিকের সামনে এগিয়ে এলো। ফিসফিস করে কাঁপা গলায় ডাকল, বাবা। নির্ভারের সেই করুণ ডাকে নাইম খান এক মুহূর্তের জন্য চোখ ফিরিয়ে নিলেন। পাথরের মতো শক্ত মনে হয়তো কোনো চোরা টান লেগেছে, কিন্তু তিনি সেটা প্রকাশ হতে দিলেন না। তিনি সাথে থাকা পুলিশ অফিসারকে ইশারা করলেন দূরে যেতে। অফিসার সসম্মানে সরে দাঁড়ালেন। নাইম খান আবার নির্ভারের দিকে তাকালেন। নির্ভার এখনো অবাক চোখে তার বাবার দিকে তাকিয়ে আছে। সে স্বপ্নেও ভাবেনি যে তার বাবা এই নোংরা থানায় তার সাথে দেখা করতে আসবেন। নাইম খান গলা পরিষ্কার করে বেশ গম্ভীর আর শীতল কণ্ঠে বললেন, বেশি আবেগপ্রবণ হওয়ার দরকার নেই নির্বাণ। ভাবিস না আমি তোকে দেখতে এখানে এসেছি, আমি নিহাত প্রয়োজনেই এসেছি। মুহূর্তের মধ্যে নির্ভারের উজ্জ্বল হয়ে ওঠা মুখটা স্লান হয়ে গেল। মাথাটা নিচু করে নিল সে। মনে মনে ভাবল, ঠিকই তো, সে তো তার বাবার যোগ্য ছেলে হতে পারেনি, তবে তাকে দেখতে কেন আসবেন তিনি? নাইম খান আবার বললেন, আমি তোর কাছে একটা বিশেষ সাহায্য চাইতে আসছি, করবি আমায় সাহায্য? নির্ভার তার বাবার কথা যেন কিছুতেই মেলাতে পারছে না। জেলের এই অন্ধকার প্রকোষ্ঠে বসে সে তার প্রভাবশালী বাবাকে কি এমন সাহায্য করতে পারে? নাইম খান যখন দেখলেন নির্ভার পাথরের মতো স্থির হয়ে আছে,
তখন তিনি কিছুটা অধৈর্য হয়ে বললেন, কিরে, আরে কথা বলছিস না কেন? বোবা হয়ে গেলি নাকি? নির্ভার শুকনো গলায় ঢোক গিলে অস্পষ্ট সুরে বলল, কিন্তু বাবা, আমি এই চার দেয়ালের ভিতর থেকে তোমাকে কিভাবে সহ্য করব? আমি তো নিজেই কয়েদি। নাইম খান দু হাত পিঠ মোড়া করে জেলের করিডোরে পায়চারি করতে করতে রহস্যময় গলায় বললেন, উহুম, তোকে জেলে থেকে সাহায্য করতে হবে না। আরে বেটা, সাহায্য করবি জেলের বাইরে থেকে। নির্ভার ভ্রু কুঁচকে অবাক হয়ে তাকালো। ওর বিস্ময় যেন কাটছেই না। সে অবাক হয়ে শুধালো, বাইরে থেকে মানে? নাইম খান এবার থমকে দাঁড়ালেন। নির্ভারের চোখের দিকে সরাসরি তাকিয়ে হুকুমের সুরে বললেন, হ্যাঁ, বাইরে থেকে। তোকে আমি আজই জামিন করব। তোকে আমি আজই জামিন করাবো। সব ব্যবস্থা হয়ে গেছে, শুধু আমার প্ল্যান মতো তোকে কাজ করতে হবে। একটা চুল পরিমাণও এদিক ওদিক হওয়া চলবে না। নির্ভার সাথে সাথে মাথা নিচু করে নিল। ওর চোখে বিষণ্ণতার ছায়া। সে অপরাধ বোধে জর্জরিত হয়ে ধীর গলায় বলল, বাবা, আমি এখন জামিন চাই না, কারণ আমি আমার বোনটাকে কথা দিয়েছি। কথা না রাখলেও অনেক কষ্ট পাবে। নির্ভারের মুখে বোনের প্রতি এই মর্মাত্মক বোধ দেখে নাইম খান যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। তিনি ক্ষিপ্ত হয়ে জেলের লোহার গ্রিলটা দু হাতে খামচে ধরে গর্জে উঠলেন, যদি বোনের আত্মা শান্তিই না পায়, তবে বোনের দেওয়া কথা রেখে কি হবে? নির্ভার আকাশ থেকে পড়ল। তার বাবার কথার মানে ও কিছুতেই বুঝতে পারছে না। বোনের আত্মার শান্তি পাবে না মানে? নাইম খান এবার আর নিজের ভেতরের আগ্নেয়গিরি চেপে রাখতে পারলেন না। ততক্ষণে কঠোর ব্যক্তিত্ব ভেঙে চুরমার হয়ে গেল। তিনি হু হু করে ছোট বাচ্চার মতো কেঁদে উঠলেন। কান্নায় ভেঙে পড়ে নাইম খান বলতে লাগলেন, আরে আরে, আমার কলিজার টুকরা মেয়েটা যে মরে গেছে। কিসের জন্য মারা গেল সে? একজনকে ভালোবেসে পেল না বলেই তো সে চলে গেল না ফেরার দেশে। অথচ অথচ যার জন্য এই পৃথিবীটা ছাড়লো, সেই মানুষটা দিব্যি সুখে আছে। সেই সেই সুখ আমি কিভাবে সইব, কিভাবে বল? আমার মেয়েটা কি চেয়েছিল ওই সোহান চৌধুরীর ছেলের কাছে? কি চেয়েছিল বল? স্রেফ এক মুঠো ভালোবাসা। তো একটু একটু ভালোবাসলে কি এমন ক্ষতি হতো রে বল? নির্ভার পাথরের মতো নিথর হয়ে দাঁড়িয়ে রইল। ওর চোখ ফেটে নোনা জল গড়িয়ে পড়ছে। বাবার প্রতিটা শব্দ যেন তপ্ত সীসার মতো ওর কানে বিঁধছে। সেও তো এই কথাই ভেবেছিল, শুভ্রের কি এমন ক্ষতি হতো যদি নেহাকে একটু ভালোবাসতো? অবহেলা কি এতই বিষাক্ত যে একটা প্রাণ কেড়ে নিল? নাইম খান শার্টের হাতা দিয়ে চোখ মুছে আবার বলতে শুরু করলেন। কণ্ঠস্বর এবার যন্ত্রণায় বুঝে আসছে, নির্বাণ, 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 তোর মা একদম ভালো নেই রে। আমি আমি যে তাকে সামলাতে সামলাতে প্রায় পাগল হয়ে যাচ্ছি। দিন রাত শুধু একটাই চিৎকার করে, আমার নেহাকে এনে দাও, আমার নেহাকে এনে দাও, আমার নেহাকে ফিরিয়ে দাও। বুকটা বুকটা যে ফেটে যায় ওর কান্না দেখলে। দিনের পর দিন ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখতে হচ্ছে ওকে। আমি আমি আজ ভেঙে পড়েছি রে নির্বাণ, ভেঙে পড়েছি। একজন একজন বাবার কাছে নিজের কাঁধে মেয়ে লাশ বয়ে বেড়ানোর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? তুই বল নির্বাণ, তুই বল। বলেই নাইম খান জেলের শিকলের উপর মাথা ঠেকিয়ে হু হু করে কাঁদতে লাগলেন। এক সময় দাপুটে নাইম খান আজ সন্তানের শোকে কতটা অসহায় তা তার কান্নার শব্দই বলে দিচ্ছে। হঠাৎ তিনি ঝাটকা দিয়ে মাথা তুললেন। চোখের জল মুছে তার দৃষ্টি এবার তীক্ষ্ণ আর প্রতিহিংসায় ভরে উঠল। নির্ভারের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, কিন্তু কিন্তু আমি এত সহজে হার মানব না। ওই সোহান চৌধুরীর শোক আমি সইতে পারছি না। ওর ছেলে দিব্যি ঘুরে বেড়াবে, আমার মেয়েটা মাটির নিচে পচে পচে মরবে, তা তো হবে না। নির্ভার বাবার এই ভয়ঙ্কর রূপ দেখে শিউরে উঠল। সে রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করল, বাবা, তুমি আসলে করতে চাইছো কি? আমার মাথা কি ঘুরছে? নাইম খান নির্ভারের চোখের দিকে সরাসরি তাকিয়ে হুকুমে সুরে বললেন, তোকে তোকে আজই জামিন করাবো।
তোকে এই নরক থেকে বের হতে হবে এখনই। নির্ভার কিছুটা দ্বিধা নিয়ে মুখ খুলল। কিন্তু বাবা, আমি তো বাকিটুকু আর বলতে দিল না নাইম খান। তিনি গর্জে উঠে নির্ভারের কথা থামিয়ে দিলেন। কোনো কিন্তু নয় নির্বাণ, যদি তুই আজ এই জামিন কাগজে সই না করিস তবে কথা দিচ্ছি নিজের বোনের লাশের পাশে এই বাপের লাশটাও দেখবি। আর আর আমি চলে গেলে তোর মা তো এমনিতেই মরে যাবে। এখন তুই ঠিক কর, তুই কি চাস? বাবার মুখে এমন মরণপণ হুমকির কথা শুনে নির্ভারের কলিজাটা কেঁপে উঠল। তার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। সে আর এক মুহূর্ত দেরি না করে ব্যাকুল হয়ে বলে উঠল, না না বাবা, দোহাই লাগে তোমার, এসব অলক্ষণে কথা বলো না। ঠিক আছে, আমি রাজি, তুমি যা বলবে আমি তাই করব। আমি আজই বের হতে চাই। ভূত ভূত ভূত, ভূতে ধরেছে শুভ্রকে, ও সবাইকে মেরে ফেলবে। পুরো বাড়ি যেন মাথায় তুলে ফেলেছে রাসেল। ওর আত্মচিৎকারে বাড়ির শান্ত পরিবেশ মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিলকিস চৌধুরী হন্তদন্ত হয়ে ছুটে এসে রাসেলকে থামানোর চেষ্টা করছেন। সোহান চৌধুরী আর মাহবুব চৌধুরী মিলে ওকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু রাসেলের মুখে ওই একই বলি। ভূত, শুভ্রের উপর নির্ঘাত কোনো শয়তানি আত্মা চেপেছে। শাহেরা চৌধুরী রাসেলের মাথায় হাত বুলিয়ে পরম মমতায় বললেন, শান্ত হও বাবা, এভাবে চিল্লাপাল্লা করো না। হয়তো তুমি ভুলভাল কিছু দেখেছো। অত সকালে ছাদের আলো আধারিতে কত কি মনে হয়। গোলমাল শুনে রিধি, শুভ্রা, মিহি আর পাখিও ড্রয়িং রুমে চলে এলো। রিধিকে দেখতেই রাসেলের চোখ দুটো যেন ভয়ে ঠিকরে বেরিয়ে আসার উপক্রম হলো। সে আরো জোরে চিৎকার করে বলতে লাগলো, আমি নিশ্চিত শুভ্রের উপর কিছু একটা ভর করেছে, না হলে এমন হওয়া অসম্ভব। শুভ্রা বিরক্ত হয়ে বলল, কি আবল তাবল বলছেন রাসেল ভাইয়া? ভাইয়ার উপর আবার কি চেপে বসবে? রাসেল এবার হাঁপাতে হাঁপাতে গড় গড় করে সব বলতে শুরু করলো। হ্যাঁ, চেপেছে। সকালে আমি যখন ছাদে গেলাম, গিয়ে দেখি দিদি একাই দাঁড়িয়ে আছে, শুভ্র কোথাও ছিল না। তারপর আমি দিদির সাথে গল্প করছিলাম, হঠাৎ করে দেখি শুভ্র বড় কোথা থেকে যেন হুট করে উধাও হলো। দিদি ছাদ থেকে নেমে যাওয়ার পর আমি যেই নিচে নামতে যাব, অমনি বড় আমার গেঞ্জির কলার বাঘের মতো খামচে ধরল। তারপর কর্কশ গলায় বলল, সমস্যা কি তোর? আমার বউয়ের পিছে এভাবে আটার মতো লেগে আছিস কেন? মাহবুব চৌধুরী ভ্রু কুঁচকে অবাক হয়ে বললেন, কি বলছিস এসব তুই? বউ শুভ্রের বউ কোত্থেকে আসবে? ও তো বিয়েই হয়নি। রাসেল গলায় দাগটা দেখানোর চেষ্টা করে বলল, আমিও জানি না। বড় চোখ তখন আগুনের মতো লাল ছিল আর বারবার খালি বউ বউ করে চিৎকার করছিল। আমি যেই বলেছি যে তুমি তো বিয়ে করনি, বউ কোথা থেকে আসবে, অমনি বড় আমার গলা টিপে ধরল। এত জোরে চেপে ধরেছিল যে আমি শ্বাস নিতে পারছিলাম না। ওটা কোনো মানুষের শক্তি ছিল না মামা, নির্ঘাত কোনো জিনভূত হবে। রাসেলের কথা শুনে রিদি মুহূর্তের জন্য একদম স্থির হয়ে গেল। রাসেলের আতঙ্কিত চেহারা দেখে ওর আর বুঝতে বাকি নেই যে শুভ্র সত্যি এমন কাণ্ড ঘটিয়েছে। শুভ্রের মতো গম্ভীর একটা ছেলে এমন পাগলামি করেছে ভেবেই রিদি আর হাসি চেপে রাখতে পারল না। ও হঠাৎই হা হু হি হি করে শব্দ করে হেসে উঠল। রিদির এমন অসময়ে অট্ট হাসি দেখে ড্রয়িং রুমে থাকা বাড়ির বড়রা থেকে শুরু করে সবাই ওর দিকে গোল গোল চোখে তাকালো। মুহূর্তেই রিদি নিজের ভুল বুঝতে পেরে দু হাত দিয়ে মুখ চেপে হাসি থামিয়ে দিল। রিদির বাবা ইকবাল এহসান ভ্রু কুঁচকে মেয়ের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, কি হয়েছে রিদি? এমন অসভ্যর মতো হাসলি কেন তুই? রিদি আমতা আমতা করে কোনো মতে হাসি চেপে বলল, এমনি আব্বু, জাস্ট একটা জোকস মনে পড়ে গিয়েছিল। রাসেল রিদির দিকে প্রায় কান্নাকাটি করার মতো মুখ করে তাকিয়ে বলল, দিদি, তুমি কি এটাকে মজা ভাবছো? আমি একটু ইয়ার্কি করছি না, খোদার কসম বলছি। শুভ্র বড় আমার সাথে ঠিক এটাই করেছে। আমার গলার এখনো দাগ বসে আছে মনে হয়। রাসেলের কথা শেষ হওয়ার ঠিক সেই মুহূর্তে ঘর থেকে বের হয়ে এলো ঈশান, তুর্য আর রিফাত। তাদের সবার পেছনের পকেটে হাত দিয়ে অত্যন্ত শান্ত ভঙ্গিতে হেঁটে আসছে শুভ্র। শুভ্র ওর পরনের শার্টের হাতাটা কোনোই পর্যন্ত গোটাতে গোটাতে ডাইনিং টেবিলের কাছে গিয়ে আয়েশ করে বসল। ড্রয়িং রুমের এই গম্ভীর পরিবেশ যেন ও টেরই পায়নি। ও বিলকিস চৌধুরীর দিকে তাকিয়ে নির্বিকার গলায় বলল, চাচি, খেতে দাও তো, খুব খিদে পেয়েছে।
সবাই যখন হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়েছে তখন বিলকিস চৌধুরী শুভ্রের দিকে এগিয়ে এসে কপালে ভাঁজ ফেলে বললেন, কিরে শুভ্র, সকালে ছাদে নাকি তুই রাসেলের গলা টিপে ধরেছিস? ও তো বলছে তুই নাকি বারবার বউ বউ করে চিৎকার করছিলি। এসব কি সত্যি? তোর শরীর টরীর ঠিক আছে তো? বিলকিস চৌধুরীর কথা শুনে শুভ্র টেবিলে রাখা জগ থেকে এক গ্লাস জল ঢেলে নিল। এক ঢোকে খেয়ে গ্লাসটা নামিয়ে রেখে অত্যন্ত শান্ত গলায় বলল, আসলে চাচি, হুট করে ছাদে রাসেল আমায় দেখে কেমন যেন কুকড়ে যাচ্ছিল। ও আমাকে দেখে ভয় পাচ্ছে দেখেই আমার মাথায় দুষ্টুমি বুদ্ধি চাপলো। ভাবলাম আরও একটু ভয় দেখিয়ে দেই, তারপর আর কি, এই পাগলামির অভিনয়টা করলাম। কিন্তু ও যে এতটা সিরিয়াসলি ভয় পেয়ে যাবে সেটা আমি গেস করতে পারিনি। শুভ্রের কথা শেষ হতে না হতেই ড্রয়িং রুমের থমথমে পরিবেশটা মুহূর্তেই হালকা হয়ে গেল। ভয়ের বদলে এবার হাসি রোল পড়ল সবার মাঝে। ঈশান, তুর্য আর রিফাত তো হেসেই কুল পাচ্ছে না। রাসেল নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে বড় বড় চোখ করে শুভ্রের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল,